তারপরে তার যদি কোনো আপত্তি না থাকে আমরা পারমিশন দেব। পারমিশন নিয়ে এক্সপোজার করার কথা বলা হয়েছে। আগে বলেছিল যে মিড চেস্ট টু মিড হাই, তাই না? অ্যাবডোমেনের জন্য তো আমাদের জেনারেলি এক্সামিনেশন তাই না, যে কোনো ইন্সপেকশনও বলা হয়েছে। তারপরে তো তাহলে তোমাদের একটা ভুল হলো যে শেষে তুমি যে জেনিটালি এক্সামিনেশনের জন্য স্ক্রিনিং চাপবে, এটা একটা ভুল, ঠিক আছে? অ্যাবডোমেন হইলে ওটা চাইতেই হবে। দেন আমাদের এক্সপোজার যেহেতু আমরা মিড থাই পর্যন্ত করি না, তাহলে অ্যাটলিস্ট মিড চেস্ট থেকে এই অ্যান্টিসিপেটরি রিল্যাক্স পয়েন্ট পর্যন্ত যতখানি পারা যায় আমরা এক্সপোজ করব। পেশেন্টের পজিশনিং ইজি অ্যান্ড কমফোর্টেবল থাকবে, হ্যান্ড বিসাইড দ্য হেড বডি, পাগুলো নর্মাল থাকবে, লেগ ক্রস বা এরকম থাকবে, ঠিক আছে? ইন্সপেকশন বলতে গেলে আমরা অ্যাটলিস্ট টু এন্ড থেকে ইন্সপেক্ট করব, সাইড টু সাইড, হেড অর টো, যে কোনো একটা। আর এখানে তাকানোর সময় আমরা একটু মাথা হালায় নিচ থেকে তাকাবো। আমরা এখান থেকে সিমেট্রি দেখব, ঠিক আছে, যে মুভমেন্ট ঠিক মতন আছে কিনা, এখানে এইদিকে ফোলা ওইদিকে কম এরকম আছে কিনা, ডানে বামে, ঠিক আছে? আই লেভেল থেকে দেখার চেষ্টা করবো। রেসপিরেটরি এক্সামিনেশন করে যখন এরকম ইন্সপেক্ট করবো অবশ্যই ঘুরে দেবো, কারণ আমাদের টাইম দেখতে হবে, ঠিক আছে? রেসপিরেটরি কিন্তু অ্যাবডোমেনের জন্য ওটা অত ইম্পর্টেন্ট। তাহলে এইটা দেখলাম, দেন পায়ের দিক থেকে দেখবো। দুই দিক থেকে দেখার ইম্পর্টেন্স কি, যে এই দিক থেকে একটা জিনিস আমি সামনাসামনি দেখতেছি, এই পাশ আর ওই পাশের সিমেন্টে কিন্তু আমি পা থেকে ভালো বুঝবো, সাইড থেকে ভালো বুঝবো, ঠিক আছে? তাহলে হেড অর টো আর সাইড টু সাইড এই অ্যাঙ্গেল দুইটার থেকে দেবো। তো দেখার সময় আমরা কি কি পয়েন্ট দেখব, ও দেখছে বেশ কিছু। সবার আগে আমরা দেখব শেপ অফ অ্যাবডোমেন কীরকম আছে, ও নর্মাল মনে হচ্ছে, কীরকম থাকতে পারে, ডিস্টেন্ডেড থাকতে পারে। ডিস্টেন্ডেড থাকলে আমাদের কয়টা এফ মাথায় রাখতে বলছে, তাই না? পাঁচটা এফ। কি কি আছে? ফ্যাট, ফ্লাটাস, ফিসিস, ফিটাস আর ফ্লুইড, পাঁচটা, তাই না? তাহলে এর তো আর ফিটাস থাকতেছে না, ফ্যাট থাকতে পারে, এটা মানে ডিস্টেন্ডেড থাকলে এগুলো আমাদের মাথায় থাকবে। আর কিছু অপশন আছে যে ওইটা হলো জেনারেলাইজ ডিস্টেন্ডেড, কিছু লোকাল ডিস্টেনশন থাকতে পারে। একটা রোগীর আপার অ্যাবডোমেনের পার্টটা বেশি ডিস্টেন্ডেড, নিচের অ্যাবডোমেন নর্মাল, ঠিক আছে? আবার এমনও থাকতে পারে কারো আপার অ্যাবডোমেন নর্মাল, লোয়ার অ্যাবডোমেনটা বেশি ডিস্টেন্ডেড, কারো রাইট সাইডে বেশি, কারো লেফট সাইডে বেশি, প্রত্যেকটার একটা সিগনিফিকেন্স আছে। আপার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকলে তোমার মনে হইতে পারে যে কোনো ম্যাসিভ হেপাটোস্প্লিনোমেগালি আছে কিনা। লোয়ারটা থাকলে ফিমেলের ক্ষেত্রে স্পেশালি ইউটেরাস আর ওভারির কোনো প্রবলেম আছে কিনা। রাইটে সোয়েলিং আছে, রাইট সাইডে ওভারিয়ান মাস থাকতে পারে, সেক্ষেত্রে এই জায়গাটা লোকাল, অথবা অন্য কোনো লোকাল প্যাথোলজির ডিস্টেনশন থাকতে পারে। এই জন্য আমাদের সোয়েলিংটা জেনারেলাইজড কিনা সেটাও বলে দিতে পারে, ঠিক আছে? যদি অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড, আর কি মানে পুরোটা ডিস্টেন্ডেড কিনা। আর যদি ডিস্টেন্ডেড জেনারেলি বলো, মানে কোনো দিকে যদি ফোকাস থাকে যে অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড মোর মার্ক ইন দ্য আপার পার্ট, অথবা আপার অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড, তো অ্যাবডোমেন ডিস্টেন্ডেড বললে পুরাটা। যদি আপারটা ডিস্টেন্ডেড থাকে আমরা আগেই বলে দেবো আবার অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড ইন দ্য আপার পার্ট, নিচে হলে নিচে, ঠিক আছে? তাহলে আমাদের ওটাতে ইন্ডিকেট করবে যে আমরা কোন দিকে যাবো ডায়াগনোসিসের ক্ষেত্রে। তাহলে শেপ গেল, সাইজ শেপ তো একসাথেই থাকে। পজিশন অফ দ্য আমব্লিকাস, এটা সেন্ট্রালি প্লেস, ডানে বামে উপর নিচে, একই কথা। উপরে ডিস্টেনশন থাকলে নিচে শিফট হয়, নিচে থাকলে উপরে শিফট হয়, ডানে মাস থাকলে বামে শিফট হয়, ভাইস ভার্সা। তাহলে সেন্ট্রালি প্লেস এন্ড ইনভার্টেড, ইনভার্টেড মানে হলো ভিতরের দিকে ঢুকে আছে, মার্জিনটা হলো ইয়ার সাথে আছে, আন্ডারলাইন ভার্টিক্যাল। তাহলে নট ইনভার্টেড বলা যাবে না, আইদার ইনভার্টেড অর ইভার্টেড, তাই না? তাহলে ইভার্টেড কিসে কিসে হয়? প্রেগন্যান্সি, কমনলি অ্যাসাইটিস, যেকোনো হিউজ ডিস্টেনশনের ঠিক হতে পারে, সেটা যে কারণে হোক, ঠিক আছে? এরপরে আমরা ফ্ল্যাঙ্কসের কথা বলি। ফ্ল্যাঙ্কস কোন এরিয়াটা? কোস্টাল মার্জিন থেকে সুপিরিয়র লেগ স্পাইন পর্যন্ত। ফ্ল্যাঙ্কস যদি বালজিং থাকে ফুল, নর্মালি একটু কনকেভ শেপে থাকে, এটা ইউজুয়ালি নর্মালি বলা উচিত, ঠিক আছে? এটাতে অত ফুল মনে হচ্ছে না, বাট যখন বালজিং থাকবে তখন ওটাকে আমরা ফুল বলতে পারি। ফ্ল্যাঙ্কস ফুল হলেও অ্যাসাইটিস তো একটা কারণ, এটা ছাড়া অন্য ডিস্টেনশনও হইতে পারে, ঠিক আছে? মানে ডিস্টেন্ডেড ওটার সাথে মিলে বেশি। অ্যাসাইটিসের জন্য আলাদা আমরা ফ্লুইড ফেলার, শিফটিং ডালনেস, ওটাকে বেশি ফোকাস করি। তাহলে ইন্সপেকশনের এইটা আমাদের মেজর পার্ট। এরপরে তোমার বাকি যেগুলো দেখতেছো যে ভিজিবল কোনো পেরিস্টালসিস আছে কিনা, এনকোর্সমেন্ট, স্কার মার্ক, তারপরে হেয়ার ডিস্ট্রিবিউশন, পিগমেন্টেশন, ঠিক আছে?
তারপরে কোনো আছে কিনা, ব্যান্ডেজ মার্ক আছে কিনা, এটাও ইম্পর্টেন্ট যদি ব্যান্ডেজ থাকে। ঠিক আছে, তো প্রত্যেকটা পয়েন্টের তো ইম্পর্টেন্স আছে। তোমাদের থার্ড ইয়ারে কে নিয়েছিল এই মানে সিস্টেমটা? আমি কি মনে হয় নিউরোলজি করাইছিলাম মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এগুলো তো অলরেডি জানো তোমরা। তাহলে আমাদের যদি স্কিন হেয়ার ডিস্ট্রিবিউশন, হেয়ার যদি কন্ট্রোল থাকে, এগুলো কোন ডিজিজগুলোতে হয়, এগুলো হঠাৎ করে ধরতে পারে যদি এগুলো থার্ড ইয়ার টাইপের করা, যে চুল উঠে যাচ্ছে, এটা নেফ্রোটিক হোক বা সিএলডি হোক, যেরকম প্রোটিন লুজিং ইয়েগুলোতে Nephropathy। থাকে, স্কিনের পিগমেন্টেশন বেশি হচ্ছে, এরকম কোন কোন ডিজিজে আছে। ঠিক আছে, তারপর যদি এনগোজ ভেন থাকে, তাহলে সিএলডিতে আমরা অ্যাবডোমেনে কি ধরনের ভেন পাবো? কি বলে সিএলডিতে? এনগোজড পেরিয়াম্বিলিকাল ভেনকে কি বলে? ক্যাপুট মেডুসা। ঠিক আছে, ক্যাপুট মেডুসাতে ফ্লো মানে কি? এটা হলো আয়ারফ্রম আম্বিলিকাস। তাহলে যদি আমি এরকম করে অবস্ট্রাকশন করি, ঠিক আছে, ডানের আঙ্গুলটা তুললে এইদিকে ফ্লোটা বেশি দ্রুত ফিল হবে, আর এটা যদি তুলি দেখা যাবে যে এটা ধীরে ফিল হচ্ছে, মানে অ্যাওয়ে ফ্রম আম্বিলিকাস হচ্ছে। নর্মাল ফ্লোটা কীরকম থাকে? ফ্রম অ্যাওয়ে ফ্রম আম্বিলিকাস না টুয়ার্ড আম্বিলিকাস? ভেইনের ক্ষেত্রে অ্যাওয়ে ফ্রম অ্যাম্বলিকাস। নর্মালটাও অ্যাওয়ে ফ্রম অ্যাম্বলিকাস। সিএলডিতে সেম ফ্লো ডিরেকশনটাই, মানে অ্যাবাভ আম্বিলিকাস উপরে যায়, বিলো আম্বিলিকাস নিচে। ঠিক আছে, আর টুয়ার্ড আম্বিলিকাস হয় কি, উপর থেকে যদি নিচের দিকে ফ্লো হয় তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভা অবস্ট্রাকশন, আর নিচ থেকে উপরের দিকে মানে ইয়ার দিকে যদি Inferior- আম্বিলিকাসের দিকে হয় ইনফিরিয়র ভেনা inferior ক্যাভা vena অবস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে এই ক্যাপোট মেডুসা এটা সিএলডির একটা ফিচার, এটা ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের পেরিস্টালসিস যেটা বলে, ভিজিবল পেরিস্টালসিস, আমাদের অবস্ট্রাকশনের পেশেন্টগুলোতে দেখতেছে এখান থেকে একটা ঢেউয়ের মতন উঠে এদিকে চলে গেছে, বা ওই দিক থেকে একটা ঢেউয়ের মতন উঠে এদিকে চলে আসছে। ঠিক আছে, তো এই পেরিস্টালসিসের ডিরেকশন অনুযায়ী কোন দিকে অবস্ট্রাকশন আমরা এটা গেস করতে পারি। যদি দেখো যে পেরিস্টালসিসটা রাইট থেকে লেফট সাইডে গেছে, এটা মোস্ট লাইকলি লার্জ গাট অবস্ট্রাকশন। ঠিক আছে, কারণ আমাদের এই যে ট্রান্সভার্স কোলনটা হেপাটিক থেকে স্প্লিনিক ফ্লেক্সরের দিকে যাচ্ছে যেরকম, আর স্মল গাটের দুই দিকেই হইতে পারে, কিন্তু লেফট থেকে রাইটে যদি আসে ওটা স্মল গাটের দিকে বেশি ইন্ডিকেট করে। ঠিক আছে, স্মল গাট অবস্ট্রাকশনের জন্য। আর বাকির মধ্যে কিছু স্কার মার্ক যেটা আছে অলরেডি, স্কারগুলো তো আমাদের সাবকোস্টাল আছে, তারপরে প্যারামিডিয়ান আছে, এগুলো তো তোমরা জানো অলরেডি। ঠিক আছে, ওগুলো নিয়ে কোশ্চেন কম ধরে, বাট তোমাদের মনে রাখতে হবে যে কোলিসিস্টেক্টমির জন্য যেটা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমির জন্য স্কার আছে, তারপরে ওপেন কোলিসিস্টেক্টমির স্কার, তারপরে হলো Appendicectomy। অ্যাপেন্ডিসেক্টমির স্কার, আর হলো ফিমেল পেশেন্টের যদি থাকে Cesarean। এই স্কারগুলোর নাম, আর এটা দেখে ওই অপারেশন হয়েছে এটা বুঝছে। ঠিক আছে, এই স্কারটা বেশি। তাহলে ইন্সপেকশনে আপাতত এই কোনো প্রশ্ন আছে ইন্সপেকশনে? ঠিক আছে, তাহলে প্রসিডিউরটা মাথায় রেখে করবা। সবার আগে তুমি তো দেখতেছো, দেখার সময় তো আর কিছু বলা লাগতেছে না, যখন মুখে বলবা তখন অন ইন্সপেকশন শুরু করবা এইভাবে, যে অন ইন্সপেকশন অফ অ্যাবডোমেন অফ দিস জেন্টলম্যান মাই এক্সামিনেশন ফাইন্ডিংস আর অ্যাবডোমেন ইজ নর্মাল ইন শেপ, umbilicus centrally placed and inverted, flanks are not full, there is no visible peristalsis, scar mark, engorged vein, hair distribution, skin condition are normal. ঠিক আছে, যে ফাইন্ডিংগুলো পাইছো আমরা এটা নর্মালি বলবো। এই রোগীর ক্ষেত্রে তো আমরা আলাদা কিছু পাচ্ছি না। যদি স্পেসিফিক যেটা পাবো পজিটিভ সেটাকে আগে বলে নেগেটিভগুলো পরে বলবো। ধরো কোনো পেশেন্টের এনগর্জড ভেন পাচ্ছি আর বাকি কিছুই পাই, তাহলে তার ক্ষেত্রে বলবো অ্যাবডোমেনের সাইজ, শেপ, আম্বিলিকাসের পজিশন, দেন হলো ফ্ল্যাঙ্কস। এরপরে বলবো দেয়ার ইজ ভিজিবল এনগর্জমেন্ট অ্যারাউন্ড দ্য আম্বিলিকাল এরিয়া। এইটা বলার পর দেন তুমি পেরিস্টালসিস, স্কিন কন্ডিশন, হেয়ার ডিস্ট্রিবিউশন যেগুলো নেগেটিভ সেগুলো পরে বলবে। ঠিক আছে, আচ্ছা, ইন্সপেকশনের পর এবার হলো আমাদের পালপেশন। ইন্সপেকশনে কিন্তু কাশি দিতে বলতে হবে বা শ্বাসবন্ধ করতে বলতে হবে। হ্যাঁ, অ্যাবডোমিনাল হার্নিয়া আর এটা হলো হার্নিয়া লরিটিস ভিজিবল কোনো আছে কিনা, এটা একটু কাশি দিতে বলতে হবে, এটা আমার পালপেশন। তো মাথাটা বাম দিকে ঘুরায় কাশি দিবে, তুমি এটা ইন্সপেকশনে দেখবা যে কোনো বালজিং আছে। ঠিক আছে, আর পালপেশনের সময় তখন অফটার করে দেখতে হবে। আচ্ছা, এরপরে যখন পালপেশন আমরা করতে যাব, পালপেশন করার জন্য আমাদের যে পার্টগুলো আছে, যে সুপারফিশিয়াল পালপেশন, Deep palpation। অর্গান পালপেশন ইজ এ পার্ট অফ ডিপ পালপেশন। ঠিক আছে, ওটা আলাদা করে তুমি ওই সুপারফিশিয়াল অর্গান বলা যাবে না। ঠিক আছে, অর্গানোমেগালি যদি তুমি নাই পাও বলবা সেটা ডিপ পালপেশনের পালপেশন।
সুপারফিশিয়ালে আমরা কি দেখি এটা এখন বলতেছি। তো এখানে বলতে হবে যে আপনার ওই যে টেম্পারেচার দেখতেছে ভালো, পেটে কোনো ব্যথা আছে কিনা ওইটা শুনে নিছে আর কি। তো টেম্পারেচারটা আইডিয়ালি সব কোয়াড্রেন্টেই দেখা ভালো। তোমাদের স্যাররা কি মর্নিংয়ে কীরকম দেখাচ্ছে? হ্যাঁ, প্রত্যেক কোয়াড্রেন্টে চেক করাটা আইডিয়া, ঠিক আছে। তারপর কোনো টেন্ডারনেস আছে কিনা এটা আমরা শুনে নেব। এই পেশেন্ট যেহেতু রাইট আপার কোয়াড্রেন্ট বলতেছে, এটার নাম কি? রাইট আপার কোয়াড্রেন্ট, রাইট রাইট হাইপোগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিকের রাইট লেফট একটা আছে, এপিগ্যাস্ট্রিক একটা, এপিগ্যাস্ট্রিক হাইপোগ্যাস্ট্রিক, ঠিক আছে। সেন্ট্রাল রাইট নাম্বার লেফট নাম্বার রাইট লেফট হাইপোগ্যাস্ট্রিক, ঠিক আছে। এটা মনে রাখবেন। তাহলে এটা হলো রাইট হাইপোগ্যাস্ট্রিক। তাহলে এখানে যে পেন আছে সুপারফিশিয়াল পালপেশন আমরা শুরু করবো হইলো এটা জাস্ট অ্যাডজাসেন্ট এরিয়া দিয়ে ক্লকওয়াইজ যেটা আছে, আর এখানে হাতটা সমান আছে, ওকে। তাহলে হাতটা আমরা এরকম ফ্ল্যাট থাকবে, এখানে ব্যথা তো লাম্বার ডিজন থেকে শুরু করবো, এরকম করে ফেসের দিকে তাকাবো, তারপরে আমি যেটা চাই এই জায়গাটা সমান আসবে, ঠিক আছে। সুপারফিশিয়াল পালপেশন আর সব পালপেশনে হিসাব রাখবো তোমাদের রিস্ট আর এলবো এক লেভেলে থাকবে, এইরকম করে করা যাবে না, তারপরে হলো হাতটা এই লেভেলে আনবো, ঠিক আছে। এটার জন্য আমরা কিন্তু এই আসলে টুল চেয়ে তো এই রোগীর টুল হলে তোমরা হাতে পাবো না, তাই না? এটা একটু এক্সাম টেবিল যেহেতু একটু বড়, ওটার জন্য আমি ওটা নিয়ে কিছু বলি নাই। বা পরীক্ষা হলে কিন্তু ফ্যাট বেডগুলো থাকবে, ওখানে টুল থাকবেই, তোমাদের আলাদা করে চাওয়ার দরকার নেই, নিয়ে নিবা। যদি টুল না থাকে সেক্ষেত্রে তুমি ওটা চেক, ঠিক আছে। ওকে, তাহলে সুপারফিশিয়াল পালপেশন গেল। এটাতে আমরা কি দেখি? টেম্পারেচার তো আগে দেখছি। এখানে টেন্ডারনেস পেশেন্টের ফেসের দিকে দেখবো, রোগী যেহেতু বলছে। আমি আবার এখানে যদি বলি যে টেন্ডারনেস নাই তাহলে কিন্তু আবার মিলতেছে না। তাহলে টেন্ডারনেসের কথা বলতে হবে। দেন সুপারফিশিয়াল কোনো মাস লাম্প কিছু আমাদের হাতে লাগে, যদি লাম্প হাতে লাগে তাহলে আমরা এই যে রোগীর মাথায় হাত দিয়ে বলবো যে মাথাটা উপরের দিকে তোলার চেষ্টা করি, উপরে মাথা উপরে তোলেন, আমি চাপ দিই, হ্যাঁ এইভাবে ওই সময় লাম্পটা একটু এক্সার্ট করবো। এটা করার উদ্দেশ্য যে মাথা যদি রেজিস্ট্যান্সের হয়ে যায়, যে একটা অ্যাবডোমিনাল মাসলটা টট, এটা টট হয়ে গিয়ে যদি মাসটা হারায় যায় তাহলে মনে করবো রেক্টাস অ্যাবডোমিনালের ভিতরে নিচে মানে ডিপ সিটে, এই জন্য মাসল টট হওয়ার জন্য ওটা আটকাচ্ছে। আর যদি টট করার পরও থেকে যায় তাহলে মনে করবো সুপারফিশিয়াল মাস। তো যে কোনো মাস যেখানে হোক, সার্জারি হোক মেডিসিন হোক, এই মাসের ডেসক্রিপশনে কিছু ফিক্সড পয়েন্ট আছে, ঠিক আছে। সাইজ, শেপ, তারপরে মার্জিন, সারফেস, কনসিস্টেন্সি, টেন্ডারনেস, আন্ডারলাইন স্ট্রাকচার, ওভারলাইন স্কিন, ঠিক আছে। যেই জায়গাতেই পাও, এই লিম্ফ নোডের এক্সামিনেশনেও সেম ডেসক্রিপশন, কোনো একটা লাইপোমা হোক, সেবাসের সিস্টেম, সব কিছুতেই এই সিস্টেমে আলাদা। তাহলে লাম্প পাইলে সাইজ অ্যাবাউট কত সেন্টিমিটার, কী ধরনের শেপ, মানে কত বাই কত সেন্টিমিটার, কী শেপ। তারপরে মার্জিন, মার্জিনটা ওয়েল ডিফাইন্ড, ইল ডিফাইন্ড, শার্প কিনা, ঠিক আছে। মার্জিনের পর কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি তিন টাইপের আছে না, একটা হলো সফট, ফার্ম আর হার্ড। কোনটা কীরকম ডেসক্রিপশন দেখাতে পারো? ফার্ম হচ্ছে মানে এখন কোথায় দেখাবো, দিছে তাই না? দেখার নিয়ম হলো যে আমাদের ইয়ার লোগুলার কনসিস্টেন্সিটা সফট হলো সফট সফট, না নেজাল কার্টিলেজ যেটা এটাকে ফার্ম, আর কপালে যে ফিল্টার পাই এটা হলো হার্ড কনসিস্টেন্সি, হ্যাঁ হার্ড, ঠিক আছে। এই কনসিস্টেন্সিগুলো আমাদের রেফারেন্স পয়েন্ট, এটার সাথে যেটা ক্লোজলি রিসেম্বল করে সেটাকে আমরা ওইটার কনসিস্টেন্সি বলি। তারপরে কনসিস্টেন্সির পর তো সারফেস বললাম, সারফেসটা স্মুথ অথবা ইরেগুলার, টেন্ডারনেস প্রেজেন্ট অর নট, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আন্ডারলাইন স্ট্রাকচার, ওভারলাইন স্কিন, মানে এটা ফিক্সড টু আন্ডারলাইন স্ট্রাকচার কিনা অথবা ফ্রি ফ্রম আন্ডারলাইন স্ট্রাকচার, আর ওভারলাইন স্কিনে কোনো ডিসচার্জিং সাইনাস আছে কিনা, ঠিক আছে, স্কিনে কোনো চেঞ্জ আছে কিনা, এটাই ইম্পর্টেন্ট। যেমন এই ডেসক্রিপশন যদি তোমাদের লাইপোমাতে লাগে তাহলে লাইপোমাতে কী হবে, একটা সুপারফিশিয়াল মাস হবে, একটা ভ্যারিয়েবল সাইজ হইতে পারে, শেপটা বিভিন্ন হইতে পারে, ঠিক আছে। তারপরে ওইটার কী হবে, মার্জিন কীরকম হবে, ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড, তাই না, ইল ডিফাইন্ড তো না, ওয়েল এটা তো ডিফাইন্ড। ক্লিয়ার থাকে।
তারপরে সারফেস কি থাকে স্মুথ Smooth. কনসিস্টেন্সি লাইকোমার ক্ষেত্রে Soft. Soft to firm. Soft to firm. থাকে ঠিক আছে। তারপরে ফিক্স টু আন্ডারলাইন স্ট্রাকচার No, movable. ফ্রি ফ্রম আন্ডারলাইন Free from আর ওভারলাইং স্কিন নর্মাল আর ফ্রি ফ্রম ওভারলাইং স্কিন মানে ওভারলাইং স্কিনের সাথেও মিক্স থাকে না। এই জন্যই ওটার জন্য আলাদা তো স্লিপিং সাইন পজিটিভ বলে তাই না, যে চাপ দিলে সরে যায়। তো ওই রকম সব মাসের ক্ষেত্রে এই আমাদের ইয়েটা লাগাই দিই। তাহলে ধরো মাছ পাইলে ওটা সুপারফিশিয়ালে এটা যদি পাও বলবা, না পাইলে বলার দরকার নেই। মোস্ট লাইকলি মেডিসিনে তোমাদের এটা দিবে না, সার্জারিতে এরকম কোনো লাম্প দিতে পারে, সার্জারিতে যে কোনো জায়গায় লাম্পের এক্সামিনেশন ঠিক আছে। ডিপ পালপেশনের জন্য সবার আগে আমরা যেটা এক্সামিনেশন করবো সব কোয়াড্রেন্টে একটু চাপ দিয়ে দেখবো ঠিক আছে। ও যেহেতু এখানে ব্যথা একই জায়গা আমরা রেকটাস অ্যাবডোমিনাসের উপরে পরে উঠবো আর কি। হাতটা রিস্ট এলবো এক লেভেলে থাকবে, আমাদের হাতটা এরকম অ্যাবডোমিনে প্লেস হবে আর এইরকম করে এমসিপি জয়েন্ট ফ্লেক্স হবে ঠিক আছে। Metacarpopharyngeal. তারপরে যে পিআইবি ডিআইবি জয়েন্ট এগুলো ফিক্স করতে হবে। আর এটা অ্যাটলিস্ট 2.5 সেন্টিমিটার ডিপ যাবে। 2 হ্যাঁ মানে 2.5 সেন্টিমিটার প্রেস করবে। মানে এটা তো তোমাদের কোশ্চেন থাকার কথা যে আমরা ডিপ পালপেশনে কেন কত ডিপ যাবে। This. সুপারফিশিয়ালে তো জাস্ট হাত দিচ্ছে না, চাপ দিচ্ছে, তাহলে এটা কত ডিপ। 2.5 আর এখানে তুমি এইরকম করবা, তোমাদের বেশিরভাগই এটা অটোমেটিক হাত চলে আসে। This. তুমি এইরকম করে তো মাস বুঝতেছো না, তুমি তো ফিঙ্গার টিপ বুঝতেছো তাই না। এটা করলে তুমি এইভাবে ফুল সারফেস এরিয়াটা তুমি বাড়াই দিচ্ছ, যেটাতে তুমি এক্সামিনেশন করতে পারো। তাহলে এই কোয়াড্রেন্ট থেকে রিস্ট এলবো একসাথে করে রোগীর ফেসের দিকে তাকানো, চাপ দিয়ে পুরোটা 2.5 সেন্টিমিটার করে দেখবো ঠিক আছে। ধীরে ধীরে কোনো এই জায়গায় ব্যথা আছে ইয়ে হচ্ছে ঠিক আছে। That's the side of the ডিপ পালপেশনে কি দেখবো, একই কথা ডিপ সিটের কোনো মাছ খাচ্ছে কিনা, মাছের ক্ষেত্রে তোমার ডেসক্রিপশন যদি পাই আবার একই মতো। আর এখানে একটা ক্লু আছে যে কোন এরিয়াটা বেশি ফুল মনে হয় আমাদের কাছে। যেমন আমি এদিকে আজকে স্প্লিনের এরিয়াটাতে সব, কিন্তু এই জায়গাটাই না আমি একটু অলরেডি সতর্ক হয়ে গেলাম, এখানে কিছু একটা ফাইন্ডিং থাকতে পারে ঠিক আছে। এরপরে আসবে অর্গান পালপেশন তাই না। তো তোমাদের যে ওই রেকটাস অ্যাবডোমিনিস দেখে নিয়ে একই কথা রেজিস্ট্যান্সের এগেনস্টে প্লেস করতে হবে। তুমি এরকম করে মাথা তুলে লাভ নাই, ওটা তো রেকটাস অ্যাবডোমিনিস টট হবে না, ওটার সাথে হইতে পারে কিছুটা টট হইতে পারে, বাট আমরা রেজিস্ট্যান্সের এগেনস্টে তুলতে পারি। তোলেন একটু তোলার চেষ্টা করি, এই যে আমরা একটা মার্জিন পাচ্ছি এই বরাবর আছে ঠিক আছে। তো এটা এক্সামিনেশনের সময় ক্রস করা যাবে না, এই যে এরকম করে যাইতে যাইতে এই দিকে আগে যাবো না, একবারে Coastal এখানে margin যাবো। পর্যন্ত। এখান থেকে আসার পর যখন লেফট লোক দেখবো তখন আমরা ক্রস করতে পারি ঠিক আছে। This. এই এক্সামিনেশনটার জন্য মেইন ট্রিকটা হলো তোমার খুঁজতে যাওয়ার দরকার নেই, তুমি হাতটা প্লেস করবো, যদি কোনো অর্গানোমেগালি আসে থাকে হাতে এসে থাকে ঠিক আছে। তো অনেক সময় পাওয়া যায় না বিভিন্ন কারণে, অ্যাবডোমিনাল মাসেলের টোন যদি বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে সহজে আমরা পালপেট করতে পারি ঠিক আছে। তো এই তো ইয়াং ওর টোনটা একটু বেশি আছে, মিস হওয়াটার সম্ভাবনা বেশি। তো আমরা শুরু করবো একবারে নিচ থেকে, যদিও জানি লিভার হয়তো খুব বেশি বাড়ে নাই, কিন্তু আমার পার্সোনাল একটা ভুলের এক্সপিরিয়েন্স, একটা এক্সামিনেশন করতে দিচ্ছে স্যার এখানেই, তো এই পর্যন্ত লিভার চলে আসছে, আমি ওটাকে অত গুরুত্ব না দিয়ে এখান থেকে দেওয়া শুরু করছি। আমার কাছে এই কনসিস্টেন্সিটাই নর্মাল মনে হচ্ছে, এইভাবে গিয়ে এখানে গিয়ে দেখি যে নাই মানে কোনো কিছু লিভারের হবে উপর না। থেকে আমি বললাম লিভার ইজ নট এ ক্লাস, আর পরে দেখা গেল যে লিভারটা এতখানি ম্যাসিভ এনলার্জ থাকে, যে আমরা সবগুলা যে এত ডিস্টেন্ডেড থাকবে তারপর শক্ত থাকবে সব লিভার কিন্তু একরকম থাকে। তো এই জন্যে আমরা সবসময় নিচ থেকে শুরু করি ঠিক আছে। একই কথা এমসিপি জয়েন্ট মুভ হবে, রিস্ট এলবো এক লেভেলে থাকবে, এই জায়গা ক্রস করা যাবে না। 2 ডেবিট আগের ম্যাকলয়েডে ছিল এইরকম বা সার্ভে কনভেনশনালিতে নতুনে এইরকম করে দিয়ে আছে তোমাদের দেখো, যে এই ফিঙ্গারটা লিফট থাকবে প্যারামিডিয়ান বরাবর আর 3টা ফিঙ্গার। তবে আমার সাজেশন থাকবে তোমরা যেটা শিখছো কোস্টাল মার্জিন এই বরাবর প্যারালাল। ঠিক আছে। হ্যাঁ রোগী বাম দিকে ঘুরে মুখ বড় করে শ্বাস নিবে, শ্বাস নেন বড় করে, আর তুমি এমসিপি জয়েন করে থাকবে। দেখো নিয়ম হইল যখন ইন্সপিরেশন নেবে
ডায়াফ্রাম কন্ট্যাক্ট করবে, ভিসেরাল নামবে, ওই সময় তোমরা Palpate feel করবে। করবা। আর এক্সপিরেশনের সময় প্রসিড করবে। তোমাদের এমন কিছু বলা হয়নি যে প্রত্যেক এক্সপ্রেশনে তোমার আগে করবে। ওটা করতে গেলে তোমাদের মেন ঝামেলাটা হয় সবারই হয়ে যায়। শ্বাসনা বড় করে এই যে এটা হচ্ছে, তারপরে তোমরা তুলতেছো, তারপরে চাপ দিচ্ছ। মানে এটা নর্মাল ইনটিউশন এটাই। কারণ যখন অ্যাবডোমেন ডিস্টেন্ডে থাকে তখন চাপ দিলে তো রেজিস্ট্যান্সটা বেশি আসে, ঠিক আছে? তো ওই জন্যে সবাই দেখা যায় পেট নামতেছে, হাত নামাচ্ছে, পেট উঠতেছে, হাত তুলতেছে। এটা করা যাবে না, উল্টাটা করতে বলতেছে, তাই না? তো এটার জন্য দরকার হলে তোমরা হাতটা চেপে ধরে রাখো, ওই দুইটা ব্রিথ নিতে, ঠিক আছে? দুইটা নিঃশ্বাস নিতে, হ্যাঁ। তারপরে আবার উঠবো, হুম। এই জায়গায় যখন এরকম করে যদি হাত দিতে তাহলে বুঝতে যে এই লিভারটা এই পর্যন্ত পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তারাও দেখাচ্ছি, যখন এই বরাবর লিভার পাবা, যদি তুমি লোয়ার মার্জিন পাও, এই জায়গায় হাতটা মুভ করবা না আগে, তার সাথে সাথে নিবা, মেজারিং করবে। বেঁধে রাখা লাগবে মানে দিয়ে তখন আমরা অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন কোস্টাল মার্জিন থেকে এই জায়গার মেজারমেন্টটা নিয়ে নেব, ঠিক আছে? এই যে এখান থেকে সেন্টিমিটারে 8 সেন্টিমিটার, ঠিক আছে? কোস্টাল মার্জিন বা 7 সেন্টিমিটার দেখে নিলাম। এইটা মেজারমেন্টটা নিয়ে এরপরে আমি হইলো এই জায়গার সারফেস কীরকম দেখবো, মার্জিন হ্যাঁ, মার্জিন দেখলাম, সারফেসটা কীরকম এটা দেখে নিব, ঠিক আছে? টেন্ডারনেস আছে কিনা দেখা রাখতেছে তোমার, একটু দেখো মাইল্ডলি টেন্ডার আছে, টেন্ডারনেস দেখে নিলাম, কনসিস্টেন্সি ওটার সাথে দেখবো, আর তার সাথে লেফট লোবের দিকে, ঠিক আছে? এটা দেখার পর আমরা আপার বর্ডার অফ লিভার টার্নেসটা দেখে নেব। তাহলে সেকেন্ড স্পেস থেকে আসতেছে, এই যে এটা মেরোপিয়াম স্টার্নি অ্যাঙ্গেল, ঠিক আছে? হ্যাঁ, সেকেন্ড স্পেস পারকাশনের সময় হাতটাকে যে ফ্রি টাইপের রাখতে হবে, হ্যাঁ, আঙ্গুলটা আটকায় রাখা যাবে, যদি আটকায় রাখো ভাইব্রেশনটা থেমে যাবে, ঠিক আছে? 1 2 হলো 3 4 5 আছে এখানে টান, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখে নিব যে কোস্টাল মার্জিন যে পর্যন্ত দেখছিলাম মিড ক্লাভিকুলার লাইন বরাবর, এখানকার কোস্টাল মার্জিন পর্যন্ত কত আছে, তাহলে এখানে 8 আছে, তাহলে এটার 8 আর ওইদিকে 8 7 15 15 লাগে, তাহলে এ স্প্যান 15 কত বেশি হলে এনলার্জড 9 বা 10 9 12 ছিল না, না কত না 9 না, তো 12 15 এরকম রেঞ্জ ছিল, 12 সম্ভবত ছিল, ওটা এই পর্যন্ত আর একটু তো বড় বড় কথা এখানে আমাদের সরি এখানে আর একটু বেশি আছে, এখানে 9 আছে আর এখানে 8 আছে, ঠিক আছে? 17 হ্যাঁ, এই 17 হচ্ছে আমাদের 12 তো 15 সম্ভবত রেডিওলজিক্যালি, 12 আমরা ক্লিনিক্যাল শুরু, ঠিক আছে? তো এই ইয়ার থেকে যদি বেশি থাকে তখন তো এনলার্জ করতে, তাহলে অলরেডি সারফেস মার্জিন কনসিস্টেন্সি টেন্ডারনেস দেখে নিলাম, আপার বর্ডার অফ লিভার টার্নেস, লিভার স্প্যান দেখে নিলাম। এই পারকাশনের পার্ট হিসাবে আমরা এটার স্টেজে বসে ব্রুই, হেপাটিক ব্রুই হেপাটিক রাব রাব দুইটাই একটা স্টেজে। এটা দেখার নিয়ম কি, যে এইদিকে আমরা বসাবো, ক্যাভিটিতে হাত দিব, ডায়াফ্রাম তো ডায়াফ্রাম নেবে। আচ্ছা, তাহলে এটা এনলার্জ পটের উপর বসাতে হবে। ক্যারোটিডে হাত দিচ্ছি কারণ হার্টের বিটের সাথে অনেক সময় দেখা যায় যে করেসপন্ড করে, ঠিক আছে? সিমেট্রি এটার সাথে দিলাম। তাহলে ব্রুই কি আর রাব? ব্রুই হইল আমাদের
যে অ্যাবনর্মাল একটা ব্লাড ফ্লোয়ের সাউন্ড, টার্বুলেন্ট যেটা আইদার নর্মাল ভেসেলে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হতে পারে অথবা Abnormal vessel এ normal। নর্মাল ব্লাড ফ্লো, তাই না? এটা ব্লাড ডেফিনেশন ছিল। তাহলে হার্টে যদি সেম জিনিসটা হয় মারমার ভালভের থেকে, আর পেরিফেরিতে যে কোনো জায়গায় বলে ব্রুই বলে। টি আছে নামের শেষে, ওটা উচ্চারণে আছে, ব্রুই। ওকে, ব্রুই। আর রাফটা কি? রাফটা হলো ফ্রিকশনের জন্য তৈরি করে। ফ্রিকশনটা কখন হতে পারে? যে ধরো কোনো কারণে লিভারের ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশনটা আমাদের ভিসেরাল ফ্লুইডে ছড়ায় যাবে, ভিসেরাল ফ্লুইডটা অ্যাডজেসেন্ট থাকে লিভারের সাথে। এটা যখন পেরিটোনিয়াল ফ্লুইডের সাথে ঘষা থাকে, ইন্সপিরেশনের সময় মুভমেন্ট করবে, তখন একটা রাফ পাওয়া যাবে। ওটাকে, ওই শব্দটাকে বলা হয় রাফ, ঠিক আছে? তাহলে ওটা ধরে নিলাম আছে, ওকে। সার্ভিস মার্জিন পর্যন্ত যদি পাওয়া যায়। তাহলে এই রোগীর আমরা পাইলাম, ঠিক আছে? হ্যাঁ, হেপাটোমেগালি না থাকলেও তুমি আপার বর্ডারটা দেখে নেবে। এটার ডেসক্রিপশন হলো যে অনেক সময় রাইট লাঙে যদি কোনো কলাপস থাকে, কোনো কারণ থাকে, এমন হইতে পারে আপার বর্ডার লিভার ডালনেসটা এই যে থার্ড স্পেসে চলে আসছে। এখানে তুমি এখানে না পাইলেও স্প্যান দেখো যে অনেক বড় চলে আসে, তাই না? তো সেই ক্ষেত্রে হেপাটোমেগালি থাকলেও নাও পাইতে পারে, কিন্তু আবার বর্ডার লিভার ডালনেস দেখে তখন ওটা করতে হবে যে লিভারের কাছে। আবার অনেক সময় লিভারটার নিচে আসতেও পারে। এটা পাওয়া মানেই যে এনলার্জ এমন না, এটা পাওয়া মানে হলো পাল্প, এখানে আগে বলবো আমরা ডিসক্রিপশনে বলবো। দেন আপার বর্ডার লিভার ডালনেস দেখবে, প্যান যদি বেশি হয় এনলার্জ। আপার বর্ডার লিভার ডালনেস যদি নিচে নেমে আসে কোনো কারণে, যেমন এমফাইসের মতো হয়, যে লাম্পি হ্যাপানিং করে, সেক্ষেত্রে তো ঠেলে নিচে নামাই দিচ্ছে, কিছু পালপেশন পাইতে পারে, তখন প্যান যদি এনলার্জ না হয় এনলার্জ বলা যাবে, ঠিক আছে? তাহলে এই রোগীর সুপারফিশিয়াল পালপেশনের কি ফাইন্ডিং? নন সুপারফিশিয়াল পালপেশন দেয়ার ইজ নো সোয়েলিং অর টেন্ডারনেস, অথবা টেন্ডারনেস ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়া, এই রোগের ক্ষেত্রে। আর অন ডিপ পালপেশন দেয়ার ইজ নো ডিপ সিটেড মাস অ্যান্ড লিভার ইজ পালপেবল। লিভারের ডেসক্রিপশনটা শুরু করবে। তো এই রোগের যেহেতু আমরা ডেফিনেটলি পাইছি, তাহলে এই রোগের ডেসক্রিপশনটা এরকম: লিভার ইজ পালপেবল 9 সেন্টিমিটার from the right costal margin along the mid clavicular line, ঠিক আছে? তারপরে বললো শার্প মার্জিন উইথ কত সেন্টিমিটার, এটা তো আমরা অলরেডি বলছি। এরপর মার্জিন ইয়াগুলো বলতে হবে, শার্প মার্জিন উইথ স্মুথ সারফেস, হার্ড নন টেন্ডার, ঠিক আছে? তাহলে কি শার্প মার্জিন, মার্জিনতে শার্প পাচ্ছি আমরা যেহেতু, শার্প মার্জিন, স্মুথ সারফেস, হার্ড নন টেন্ডার। হার্ডটা হলো কনসিস্টেন্সি হার্ড উচ্চারণ করলেও পারো, শুধু হার্ড বললেও, বা ফার্ম, ওনার ক্ষেত্রে ফার্ম বলতে হবে, ফার্ম। আর টেন্ডারনেস আছে কিনা, ধরো এই রোগীটা, মানে আমি ওভারঅল বলতেছিলাম, এই রোগীর ক্ষেত্রে তো একটু ডিসক্রিপশন চেঞ্জ হবে। শার্প মার্জিন, স্মুথ সারফেস, ফার্ম অ্যান্ড টেন্ডার, এই রোগীর ক্ষেত্রে, তাই না? এই চারটা ডিসক্রিপশন একসাথে দিবে। তাহলে লিভার ইজ পালপেবল 9 সেন্টিমিটার ফ্রম দ্য coastal margin, right costal left margin coastal margin along the mid mid clavicular clavicular line, line, sharp sharp margin is the surface, firm, hard in constant, no, sorry, hard, firm and firm tender. and tender. এই রোগের ক্ষেত্রে upper border of liver dullness in the right 6 intercostal space and liver span is 17 centimeter. and there is no hepatic fluid or rough, ঠিক আছে? তাহলে লিভারের এই ডেসক্রিপশনটা এইভাবে বলতে হবে সবসময়। তাহলে এটা এনলার্জ পেলে এরকম। এরপরে কি কি তথ্য, ধরো ইরেগুলার সার্ফেসও পাইতে পারো, তখন বইটা চেঞ্জ করে নেবো তোমরা ফাইনাল। আর যদি ধরো কিছুই পাও নাই, নর্মাল, তাহলে লিভার ইজ নট পালপেবল আপার বর্ডার অফ লিভার মার্জিন ইন দ্য রাইট 5th intercostal space, তাহলে আর তোমার কিছু বলার দরকার নেই, ঠিক আছে? তাহলে লিভার ইজ নট এনলার্জড, এটা বোঝা হয়ে গেল, ঠিক আছে? ওকে, তোমাদের ক্লাস কয়টা আছে তোমরা দেখি? এটা ছুটি ছাটা আছে নাকি সব ক্লাস আছে? আরো মনে হয় 4টার মতো, 4টা বা 5টার মতো স্যার, 5টা 4টা বা 5টা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এটা গেল লিভার নিয়ে, আজকে স্প্লিন পর্যন্ত দেখা, ঠিক আছে? তাহলে স্প্লিন এক্সামিনেশনের জন্য ও তো শুরু করছিল যে হাতটা আগে দেওয়ার দরকার নাই, আমরা যখন মিড লাইন ক্রস করবো তখন হাত দেব, ঠিক আছে? তো একই কথা, রাইট এই যে ইলিয়াক পাসার থেকে শুরু করবো,
এমসিপি জয়েন্ট শুধু মুভ করবে, ঠিক আছে, আর টুয়ার্ড দ্য লেফট হাইপোকন্ড্রিয়াম আমরা মুভ করব। রিস্ট আর এলবোটা এক লেভেলে থাকবে। ওই প্রত্যেক নিঃশ্বাস নিতে বলবো, নিঃশ্বাসের সাথে সাথে ধরে থাকবো দরকার নেই। আবার নিঃশ্বাসের সাথে সাথে অ্যাডভান্স করা দরকার নেই, ঠিক আছে। তারপরে ইয়ে হবে, যখন মিড লাইনটা চলে আসবে তখন আমরা এখানে হাত দিব। এই স্প্লিন পালপেট করতে গিয়ে ভুলটা বেশি হয়, কারণ আমরা স্প্লিন খুঁজতে যাই। তুমি হাত দিয়ে ধরে থাকবা, ইন্সপিরেশনের সময় স্প্লিনটা এসে হাতে লাগবে, যদি লাগে ওটা হলো এনপ্লাস, ঠিক আছে। তারপরে আরেকটু স্প্লিন নেওয়ার ওরা এক্সামিনেশন করে, ঠিক আছে, ঠিক আছে। ধরো এই রোগীর আমরা স্প্লিন পাইছি, ঠিক আছে। স্প্লিন এই জায়গায় যদি থাকে, এখান থেকে আমরা হাতটা দিয়ে মেজারমেন্টের সাথে সাথে করে নেব, ঠিক আছে। এই যে এখান থেকে অ্যান্টেরিয়র এক্সিলার লাইন বরাবর 6 সেন্টিমিটার আসতেছে, ঠিক আছে। এইটা পাওয়ার পর তখন একই কথা, মার্জিন দেখে নিব, ক্লিনিক নচ আছে কিনা দেখে নিব, তারপরে সারফেস দেখব, কনসিস্টেন্সি দেখব, টেন্ডারনেস দেখব, ওকে। এটা দেখার পর এই দিক থেকে আমরা একটা পারকাশন করে উঠব, ঠিক আছে। এই যে যে মাছ পাচ্ছি, মাছের এখান থেকে এই যে শব্দ শোনো, ডাল এখানে ডাল হয়ে গেছে। এই ডালনেসটা কন্টিনিউয়াস কিনা, ঠিক আছে। এই ডালনেস কন্টিনিউয়াস মানে এখান থেকে এই পর্যন্ত স্প্লিনে দিতে, কিন্তু এখানে শুধু ডাল পাইছো, এই জায়গায় আবার নাই, তাহলে এটা কিডনি না, এটা অন্য কিছু, মাছ বা অন্য কিছু হতে পারে। এটা দেখে নিব। এরপরে আমরা স্টেথো দিয়ে অস্কালটেশন করব। এই জায়গায় একইভাবে মাছের উপর ধরবো, তারপর ক্যারোটিটা হাত দেবো, যেখানে কোনো বই পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আবার একটু বলে নিই, রিস্টটা আর এলবোটা এক লেভেলে থাকবে। এমসিপি জয়েন্ট আমাদের মুভ হবে 2.5 সেন্টিমিটারের মতো। রোগী ওইদিকে তাকায় থাকবে, এরকম করে আমরা টুয়ার্ড দ্য লেফট হাইপোকন্ড্রিয়ার ক্ষেত্রে মিড লাইন ক্রস করার সময় হাত দিব, ঠিক আছে, ধরে থাকবো। আমাদের হাতে এসে স্প্লিন লাগবে, যেমন এই রোগীর লাগতেছে, ঠিক আছে। এটা লাগার পর তারপরে যখন পাচ্ছি তখন আমরা মার্জিন দেখে নিব, সারফেস, টেন্ডারনেস, কনসিস্টেন্সি কীরকম আছে, তারপরে পারকাশন করব। এই পারকাশনটা এনলাস্ট পার্ট থেকে অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন বরাবর পারকাশন করে যাব উপরে, ঠিক আছে। এমনি স্প্লিন না পেলে করার দরকার, ওটা পার্ট হিসেবে নাই, ওটার একটা এক্সাম্পল আছে, ওটা আমি পরে বলে দিচ্ছি। আর এরপরে হেপাটিক 2টা দেখো, ঠিক আছে। ক্লিনিক নসটা তুমি এই যে অ্যান্টেরিয়র মার্জিনটা যখন দেখে নিবা, তখন একটা গর্তের মতো থাকবে, ঠিক আছে। এই যে এইটা হলো স্প্লিনিক নস। স্প্লিনিক নস তোমার ডেসক্রিপশনে বলার দরকার নেই। যদি বলে এটা কিডনি না লেয়ার, তখন তুমি বলবা স্প্লিনিক নস, আদারওয়াইজ তোমার ডেসক্রিপশনেই থাকবে। আর পারকাশন না পাইলেও করার একটা ইয়ে আছে, যে অনেক সময় স্প্লিন তো 2.5 গুণের বেশি বড় না হইলে আমরা পাই না, তাই না। কিন্তু এমন তো কথা নাই যে 2.5 গুণ বড় হইলে এনলার্জ বলবো, 2 গুণ বড় হইলেও তো এনলার্জ বলবে। তো কোস্টাল মার্জিনের নিচে আসতে অনেক বড় স্প্লিন হয়, তো ছোট স্প্লিন হইলেও আমরা বুঝবো কিনা, এটার জন্য একটা পারকাশন আছে, ড্রপ ট্রায়াঙ্গেল বলে, TROUB, ড্রপ ট্রায়াঙ্গেল। ড্রপ ট্রায়াঙ্গেলে পারকাশন করে যদি ডাল পাই, তাহলে ওটা বোঝা যাবে যে স্প্লিন। ড্রপ ট্রায়াঙ্গেল কোনটা? এই যে অ্যান্টেরিয়রলি কোস্টাল মার্জিন, পোস্টেরিয়রলি অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন, আর অ্যাবাভ হলো 6'3", এই যে এখানে এটা তো 5th, তাই না? একটু নিচে এই যে এটা আসছে 2, 3, 4, 5, 6, এই যে 6'3", তাহলে এখান দিয়ে এটা এইটা এই ট্রায়াঙ্গেল, টপ স্ট্রাইক এটা হলো টপ ট্রায়াঙ্গেল, আর নিচে এই যে ডালি আছে। এই জায়গায় যদি ডালনেস থাকে, তাহলে ওটা পালপেবল না হলেও স্প্লিনোমেগালি থাকতে পারে, ওকে। জি স্যার। তাহলে এটা তো এক্সামিনেশনে এরকম দেখলাম, ফাইন্ডিংটা কীভাবে বলতে হবে? আমার কত পাইলাম আমরা সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। 6 তাহলে স্প্লিনের ক্ষেত্রে নট পালপেবল, একবারে ডিরেক্ট এনলার্জ বলতে হবে। তাহলে বলবা স্প্লিন ইজ এনলার্জড 6 সেন্টিমিটার ফ্রম দ্য লেফট কোস্টাল মার্জিন টু
toward the along the right. left anterior line toward the রাইট iliac fossa। রাইট আইলেট ঠিক আছে, এখানে টুয়ার্ডটা বলতে হবে। ঠিক তাহলে স্প্লিন ইজ enlarged 6 সেন্টিমিটার from the left costal margin along the anterior axillary line টুয়ার্ডস দ্য toward রাইট the ইলিয়াক ফসা right iliac fossa। Surface is smooth, margin sharp, firm, non-tender, and percussion একটা মুখে বলার দরকার, ঠিক আছে। Yeah, yes. And splenic groove is অ্যাবসেন্ট absent। তাহলে এই ইয়াটা পারকাশনটা করি যে ওটা স্প্লিন কিনা দেখার জন্য। তো তুমি যেহেতু স্প্লিন বলে ফেলছো, ওটাতে পারকাশনের আলাদা করে বলার দরকার নেই। ওটা তুমি এক্সামিনেশন করবে, তাহলে ওনার এইভাবে বলবে, ঠিক আছে। এখন এই রোগীর এক্সামিনেশনে আমরা হেপাটোমেগালি পাইলাম, স্প্লিনোমেগালি পাইলাম। এখন যদি তোমাদের বলে যে এই রোগীর আর কি কি দেখতে চাও এক্সামিনেশন, তাই না? তাহলে তুমি হেপাটোস্প্লিনোমেগালির আমাদের একটা দুইটা করে কজ বলতে থাকো তো র্যান্ডমলি। থ্যালাসেমিয়া হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ। ওইটাই আমরা একটু ভালো করে বলি। হ্যাঁ, থ্যালাসেমিয়া, হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, দেন ম্যালেরিয়া, কালাজ্বর। কালাজ্বর, ঠিক আছে। আর ভাইরাল ফিভার, স্কিন আসে না, যাই হোক। সিএলডিতে তো লিভার আসবে না, ওটা বলতে গেলে তুমি পেঁচে পড়বা যে কোন সিএলডিতে লিভারও বড় হয়, স্কিনও বড় হয়, ঠিক আছে। হিমোক্রোমাটোসিস হইলে ওগুলাতে লিভার বড় হবে, ঠিক আছে। অথবা এই ফ্যাটি লিভার ডিজিজের আর্লি স্টেজে লিভার হতে পারে। পরে আবার সিঙ্গে যায় হ্যাঁ, কারণ আলটিমেটলি সিরোসিস এটা তো সাইজ ঠিক করে Shrink হয়ে যাবে। ঠিক আছে। তাহলে ওগুলা তাকে চাপবে, তোমরা বাদ দিলে ওই যে সিএমএল, তারপরে লিম্ফোমা। হ্যাঁ, CML জিনিস এগুলো তো বলা লাগে। ম্যালেরিয়া, কালাজ্বর, সিএমএল, লিম্ফোমা, CML ঠিক আছে। তারপরে যে হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, এই টাইপের লিউকেমিয়া, লিম্ফোমা তো বেশিরভাগ যত মেগালি আছে ওগুলাতে বললে তোমার মিস হওয়ার চান্স কম, ঠিক আছে। এটা তাহলে এগুলা। এখন থ্যালাসেমিয়া যদি চিন্তা করো, রিলেভেন্ট কি কি দেখা উচিত? অ্যানিমিয়া আছে কিনা, Appearance, ফেসের মধ্যে কোনো মঙ্গলয়েড। মঙ্গলয়েড বলা যাবে না, ওটা একটু রেসিস্ট এখন বলা হয়। তো আমরা ওটাকে হিমোলাইটিক ফেস বলি, হেমোলাইটিক ফেস ঠিক আছে। হ্যাঁ, এটা হেমোলাইটিক তারপর হেমোলাইটিক যদি লিম্ফোমা চিন্তা করি, কি দেখবো? লিম্ফ নোড লিম্ফ্যাডেনোপ্যাথি। লিম্ফ্যাডেনোপ্যাথি আছে। এই রোগীর লিম্ফ্যাডেনোপ্যাথি দেখবো। লিউকেমিয়া চিন্তা করলে গাম ব্লিডিং, গাম্বিড Bony tenderness, বনি টেন্ডারনেস তাই না? তারপরে যদি ম্যালেরিয়া, কালাজ্বর চিন্তা করি, ফিভার আছে কি? ফিভার আছে জেনারেলাইজ কন্ডিশন আছে, মানে স্কিন কন্ডিশন কীরকম আছে, তাই না? তাহলে এগুলাই। তাহলে রিলেভেন্ট কি এই জিনিসগুলো। তাহলে এই রোগীর যদি তুমি দেখো, ওর আমি শিওর না, তোমার কি থ্যালাসেমিয়া তো আছে মনে হয় নাকি? না, এবার কি নতুন কখনো রক্ত দেওয়া লাগেনি? রক্ত দেওয়া লাগেনি, এর ওই রকম মনে হচ্ছে না। যাই হোক, এক্সামিনেশনটা আমরা সব করবো। তাহলে আগে টেম্পারেচারটা দেখে নিব, উপরে তাকাও। অ্যানিমিয়া আছে কিন্তু জন্ডিস জন্ডিস। হাতের দিকে তাকাও, হ্যাঁ সেটা, এই যে ডিপ জন্ডিস, বুঝতেছো? ফেসি তারপরে ওর কোন লিম্ফ নোড আছে কিনা এটা ভালো করে দেখে নিতে হবে। এটার পর যে ফাইন্ডিং পাবো, ধরো লিম্ফ নোড নাই, অ্যানিমিয়া আছে, জন্ডিস আছে, হেপাটোস্প্লিনোমেগালি আছে, এখন আমরা কি করবো? এখন ওই যে হেরিডিটারি হিমোলাইটিক Anemia বা থ্যালাসেমিয়া। এদিকে ম্যালেরিয়া, কালাজ্বর, ওগুলোও ডিফারেন্সিয়াল থাকবে ইনিশিয়ালি কোনটা। তখন যদি তোমাকে হিস্ট্রিতে আলাদা করতে বলে, তখন ম্যালেরিয়ার জন্য কোথাকার ঘোরার হিস্ট্রি হয়? চট্টগ্রাম হিল ট্র্যাক চিটাগংয়ের দিকে। কালাজ্বরের জন্য ময়মনসিংহ, শেরপুর, ওই এলাকার করার বলে, ঠিক আছে। তাহলে এরকম হিস্ট্রিতে ওগুলাতে আলাদা করতে পারো, আর ইনভেস্টিগেশন পরে করবো, ওগুলাতে অন্য কোশ্চেন। তাহলে এইভাবে আমরা রিলেভেন্ট দেখি, রিলেভেন্ট দেখে দেন ডায়াগনোসিস করতে পারি, জি ওকে। তাহলে এই রোগীর আপাতত আমাদের হেপাটোস্প্লিনোমেগালি, জন্ডিস আর মাইলিয়ান, তাই না? এইটা প্রেজেন্টিং প্রবলেম আছে। তো এইটার ক্ষেত্রে তুমি তখন ডায়াগনোসিস বলবা। ধরো তুমি হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া বললা, তখন তোমাকে একটা কোশ্চেন করলো, তুমি আর কি কি প্রশ্ন করতে চাও, তখন জিজ্ঞেস করবা ফ্যামিলিতে কারো আছে কিনা, এর আগে রক্ত দিছে কিনা, এই টাইপের। অথবা তুমি হলো ট্রাভেলিং হিস্ট্রি নিয়ে জিজ্ঞেস করবা। তারপরে ব্লাড ট্রান্সফিউশন, কোনো ইনফেকশন, মানে ওটা যদি হেপাটাইটিস, স্প্লিনোমেগালি হতো না, সিএলডি চিন্তা করলে তখন ওগুলো চিন্তা করতে হবে। তো এইভাবে আমাদের কোশ্চেনে আগায়, ঠিক আছে। তো নেক্সট দিন তাহলে তোমাদের ক্লাসের আগে